বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলা ভালো, পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে। তিনি এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর পুরো দেশ ভাসছে শোক আর দুঃখের সাগরে। সরকার উদাসীনতা, চরম অব্যবস্থাপনা আর দায়িত্ব জ্ঞানহীনতায় রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এক বছরের মধ্যে ভুয়া ভুয়া ধ্বনি শুনে অবরুদ্ধ থাকতে হয় ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের। অবস্থা বেগতিক দেখে ইউনূস অতীতের মতো আবারও ঐক্যের নাটক মঞ্চস্থ করলেন যমুনার পাড়ে। পুরো দেশ যখন শোকে আচ্ছন্ন, তখন হাসি খুশিতে মুক্ত থাকলেন। ইস্যু যখন মাইলস্টোনের বিমান দুর্ঘটনা, সেটাকে নিয়ে গেলেন নির্বাচনে, টেনে আনলেন পতিত শক্তিকে। সেই একই ভাঙা টেপ রেকর্ডার যেমনটা দেখা গিয়েছিল করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের সময় কিংবা ইউনূসের পদত্যাগ নাটকের সময়। অথচ বিমান দুর্ঘটনার 3 দিন পরও সরকার ও সরকারি সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের আহত ও নিহতের সংখ্যা। মন খুলে লেখার নিশ্চয়তা দেওয়ার সরকার আমলে সাংবাদিকদের যেতে দেয়া হচ্ছে না ঘটনাস্থলে। সব মিলিয়ে ডক্টর ইউনূস ও তার সরকার সেই ভাঙা টেপ রেকর্ডার দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বিপর্যয়কেও চাপা দিতে চাচ্ছেন। প্রশ্ন হলো, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ইউনূসের তালে তাল মেলাচ্ছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, যারা 2 দিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা, তাদের অভিভাবকরা, এমনকি দেশের মানুষও মাত্র 1 বছরের মধ্যে এমন স্লোগান, তাও আবার শিক্ষার্থীরাই এমন স্লোগান দিচ্ছে, তা দেখে হচ্চকিত হয়ে পড়েন ডক্টর ইউনূস ও তার কূটকৌশলীরা, যাদেরকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভিতরের আরেক সরকার। এমন স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই সচিবালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢুকে পড়ে। সে দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 9 ঘন্টা পর অবরুদ্ধ উপদেষ্টারা মুক্তি পেলে ডক্টর ইউনূস ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশল বেছে নেন। মব সন্ত্রাসের উচ্চ ফলনের মধ্যে গোপালগঞ্জে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে এমনিতেই ডক্টর ইউনূসের শাসনামলে মানবাধিকার পরিস্থিতিকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছিল। কিংস পার্টি এনসিপি কে রক্ষার জন্য বুটের তলায় মানবতা লঙ্ঘনের খবরের ঘা শুকাতে না শুকাতে মাইলস্টোনে বাচ্চাদের মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারের জন্য বিপদ ডেকে আনে। প্রশ্নের চরম অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি সবার কাছে মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে শোক, আরেকদিকে ক্ষোভ বাড়তে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে। কোমলমতি শিক্ষার্থীরা ঘটনার দিন দিবাগত রাত থেকেই ক্ষোভ জানাতে শুরু করে। পরদিন সচিবালয়ের সামনে ও ভেতরে বিক্ষোভ দেখে হতচকিত হয়ে পড়ে ইউনূস প্রশাসন। বেধড়ক লাঠি চার্জ করে পরিস্থিতি আরো গুরুতর করে তোলে। স্বৈরাচারের বিরুদ্ধে হর হামেশা কথা বলা ইউনূস সরকার নিজেই স্বৈরাচারী আচরণ শুরু করে। সূত্রগুলো বলছে, পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনূস ও তার কিংস পার্টি এনসিপি, ঘোর সমর্থক জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করে, সাথে বিএনপি তো আছে। মাইলস্টোনের ঘটনায় যখন অনেক শিশু প্রাণ হারিয়েছেন, দগ্ধরা যখন বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে, তখন সে বৈঠকে হাসতেও দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ অনেককেই। সবার ধারণা ছিল ওই বৈঠকে মাইলস্টোনের দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কিন্তু বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে নিবন্ধনহীন এনসিপি সহ 4টি রাজনৈতিক দল সরকারকে বার্তা দিয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই। তিনি তার পুরো ব্রিফিং এ একবারও মাইলস্টোনের নাম উচ্চারণ পর্যন্ত করেননি।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটাও বলেননি। 23 জুলাই 13টি ছোট দলকে ডাকা হয় বৈঠকে। সে বৈঠক নিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। দর্শক, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা বা শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে ফ্যাসিবাদের কি সম্পর্ক? গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার পেছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে, এমন অভিযোগ থাকলেও মাইলস্টোনের ঘটনা একটি বিমান দুর্ঘটনা। এটিকে রাজনৈতিক ফ্যাসিবাদের সঙ্গে জড়ানোর কোনো যুক্তি আছে কি? তাহলে কেন এই দুর্যোগের মুহূর্তে জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হলো? এটা কি শুধু রাজনৈতিক মঞ্চায়ন, নাকি অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকায়িত আছে? সরকার সমর্থক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একটি বিবৃতিতে বলা হয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডির তথ্যের অস্বচ্ছতা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। 2 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে এমন সময় বৈঠক হলো যখন দেশের মানুষের মাঝে প্রার্থনা হলো মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জন্য। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো কথাই নেই। এরা শুধু নির্বাচনের দাবি নিয়ে সরকারের সাথে বৈঠক করলো। বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডাকা এই বৈঠকে ওই মর্মান্তিক ঘটনা নিয়ে কার্যত কোনো আলোচনাই হয়নি। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। আশ্চর্যের বিষয় হলো, প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারি ওই বৈঠকে শোক পালন করে কোনো প্রস্তাব নেওয়া হয়নি নীরবতা পালনও। যদিও নেতাদের ডাকা হয়েছিল গোপালগঞ্জের ঘটনা এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য। মৃতের সংখ্যা নিয়ে অভিভাবকদের প্রশ্ন, সংশয় নিয়েও কথা হয়নি। এমনকি ঢাকার মতো জনবহুল এলাকার উপর দিয়ে যুদ্ধ বিমান চালানো নিয়ে জনক্ষোভের প্রসঙ্গও তোলেননি কোনো নেতা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে মনে হচ্ছে সরকার উপস্থিত দলগুলো মনে করে সেই বিমানের পাইলটও আওয়ামী লীগ তথা হাসিনার দোসর। তাকেও ফ্যাসিবাদীদের লোক মনে করা হচ্ছে, যেন সরকারকে বিব্রত করতেই তিনি বিমানটি মাইলস্টোনের স্কুল ও কলেজের বিল্ডিং এর উপর দিয়ে পড়েছিলেন। অথচ 3 দিন পরও নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 2 রকম তথ্য দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর রাত 9:30 পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত 29 জন নিহত হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে তাতে মৃতের সংখ্যা 31 জন বলে উল্লেখ করা হয়েছে। 23 জুলাই দিনভর মাইলস্টোন কলেজে সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য ঢুকতে দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শিক্ষা সচিবকে স্মরণীয় নাকচ হয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আফরার। তিনি সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। একদিন আগেই শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি তুলেছিল। তিনি অবশ্য গাফিলতি আছে বলে মনে করেন না, তবে সরকার চাইলে তিনি সরে যাবেন। সূত্রগুলো বলছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিটি যাতে আর জোর না পায় সেজন্য এনসিপি নেতারা স্বাস্থ্য উপদেষ্টার অযোগ্যতার কথা বলছেন, নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন। দর্শক, গত 11 মাসে সরকার যখনই লেজে গোবরে অবস্থা করে ফেলেছে, তখনই জাতীয় ঐক্যের নামে একই নাটক নিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে মতবিরোধের মতো ইস্যুগুলোতে তার কিংস পার্টি এবং সমর্থকদের ডেকে ফ্যাসিবাদ ঠেকানোর পুরনো রেকর্ড জাতির উদ্দেশ্যে প্রচার করেন। এই রেকর্ড তিনি বাজাচ্ছেন ক্ষমতা গ্রহণের পর থেকে। প্রথম ভাষণে বলেছিলেন, ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে। সেই ষড়যন্ত্রকারী ঠেকানোর জন্য কখনো ছোট সংস্কার, আবার কখনো বড় সংস্কারের জন্য ঐক্যের কথা বলছিলেন। কিন্তু নিবন্ধনহীন আর গণহারে জামানত হারানো বেশিরভাগ দলকে নিয়ে বৈঠকের নামে এই জাতীয় ঐক্য নিয়ে জনমনে বহু প্রশ্ন রয়েছে। জুলাই ষড়যন্ত্র নামক একটি মার্কেট ডিসরাপশন ইভেন্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে সংকটে ফেলেছেন ডক্টর ইউনূস। মব সন্ত্রাসের মাধ্যমে তারই কিংস পার্টি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুললে কন্ট্রোল হাতের বাইরে চলে গেছে বলে ফ্যাসিবাদ ঠেকানোর জন্য ডাক দেয় রাজনৈতিক দলগুলোকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা না করলেও ধান বানতে শিবের গীতের মতো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে থাকে সরকার। কোনো ঘটনা ঘটলেই তা নিয়ে একই ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয় বাতাসে।
কিন্তু রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্বের র্যাবিট হোল থেকে খুব বেশি কিছু বেরিয়ে আসে না। তাই এক সময় ডক্টর ইউনূস ও তার প্রশাসনের গুণমুগ্ধরাও এখন সোচ্চার হচ্ছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী মাইলস্টোনের ঘটনায় ভুল তথ্য প্রচার অভিযোগ এনে শিল্পীদের এক হাত নিয়েছেন। তার অবশ্য জবাব দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি লিখেছেন, প্রচলিত প্রবাদ আছে, ভূতের মুখে রাম রাম, যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন, ক্ষমতা মানুষকে দানব বানায়। শিল্পী ক্ষমতা পেলে দেশের অবস্থা কি হয় সেটি বোঝাতে মম ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উদাহরণ